নমস্কার বন্ধুরা, আজকে আমি অন্নপূর্ণা ভাণ্ডারের কিছু যে লোকে সাধারণত কিছু সমস্যা হচ্ছে ফিল আপ করতে গিয়ে, এবং কিছু কিছু কারণে সেই সব কারণে হয়তো কোনো কারণে হয়তো ফর্মটা রিজেক্ট হলো, মানে কিছু কিছু ছোটোখাটো ভুলের জন্য সেই জিনিসগুলো একটু মাইনিউটলি আপনারা ফিল আপ করবেন, যাতে এখানে কোনো রকমভাবেই ভুল না হয়। তো একটু জিনিসগুলো আপনারা ভালো করে দেখে নিন। যেমন এই ফর্মটা আপনি অনলাইনেও ফিল আপ করতে পারেন। এখনও অনলাইনে পোর্টালটা ঠিকঠাক মতোভাবে চালু হয়নি, তো প্রবলেম হচ্ছে। তো অনলাইনে অনেকেরই অসুবিধা হতে পারে ফিল আপ করে। তো আপনারা ডাইরেক্ট ফর্মটা নিলেন, যে আপনি নিয়ারেস্ট আপনার যেখানে সেন্টারে জমা নিচ্ছে আধিকারিক, যদি ভিডিওতে হয়, অঞ্চলে হয়, পঞ্চায়েতের ক্ষেত্রে, আবার যদি সব মিউনিসিপ্যালিটি এলাকায়, মিউনিসিপ্যালিটি আশেপাশে যদি কোনো জায়গাতে জমা নেয়, তো আপনি সেখান থেকে ফর্ম জমা দিতে পারেন লোকালি ফর্ম ফিল আপ করে। তো আমি বেসিক্যালি যেই জায়গাটাতে আসছি সেটা হচ্ছে কোন কোন জায়গাগুলোতে প্রবলেম হচ্ছে আপনারা একটু ভালো করে দেখে নিন। সহজে আমি একটু বলে দিই। যেমন প্রথমে বলেছে পরিবারের প্রধানের নাম। পরিবারের প্রধান কে হচ্ছে? যে কোনো একটা পরিবার, এখানকার ডিসক্লেমার অনুযায়ী একটা বাড়ির নিচে, একটা বাড়িতে ছাদের তলায় 2-3 জন, 4 জন, 5 জন, যতজন তারা ফ্যামিলি মেম্বাররা থাকছে। তো এখানে বলছে যেটা, আপনারা যে যারা থাকছেন এই ফ্যামিলির মধ্যে, তারা একটা রান্নাঘর থেকে, যারা একটা রান্নাঘর থেকে, আমি বারে বারে বলছি, যারা অন্ন গ্রহণ করছেন তাদেরকে একটা ফ্যামিলি হিসেবে ট্রিট করা হচ্ছে। এরকম হতে পারে একটা ফ্যামিলি বড় ফ্যামিলি, তো সেখানে ডিফারেন্ট ডিফারেন্ট রান্নাঘর রয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু তার মানেটা বোঝাচ্ছে যে আর একটা ফ্যামিলি হিসেবে অন্য, যারা অন্য রান্নাঘর থেকে খাবার গ্রহণ করছেন, তারা আর একটা ফ্যামিলি হিসেবে ট্রিট করা যেতে পারে। তো এরকম আমি এখনকার দিনে আপনি দেখবেন, তো তো হাজব্যান্ড ওয়াইফ থাকে, তো তার বাচ্চা রয়েছে, এবং তার বাবা মা হয়তো আলাদা খাওয়া দাওয়া করে, হাজব্যান্ড ওয়াইফের আলাদা রান্নাঘর, সেখান থেকে রান্না গ্রহণ করছেন। তো একটু আপনারা জিনিসটাকে চিন্তা ভাবনা করে আপনারা পরিবারের যে প্রধান যখন বাঁচবেন, সেটাকে ভেবেচিন্তে লিখবেন। তো এখানে হলো পরিবারের প্রধান। তো পরিবারের প্রধান অ্যাকচুয়ালি হচ্ছে, আপনি আপনার হাজব্যান্ডকে করতে পারেন। যদি আপনি ফ্যামিলি আপনার শ্বশুর মশাই, শাশুড়ি মার সঙ্গে থাকেন, সেক্ষেত্রে শ্বশুরমশাই হতে পারে। যদি শ্বশুরমশাই না থাকেন, তারা বর্তমানে শাশুড়িমাও প্রধান হতে পারে। অথবা আপনারা যদি ফ্যামিলি 3 জনে, মানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা যদি থাকে, তাহলে আপনি সেক্ষেত্রে আপনি দেখবেন, যদি আপনারা একই রান্নাঘর থেকে আপনারা 3 জনে অন্ন গ্রহণ করতেন, সেক্ষেত্রে আপনি আপনার হাজব্যান্ডকেও ফ্যামিলির প্রধান করতে পারেন। তো সেটা একটু আপনারা দেখে নেবেন, আপনার বাড়ির প্রধান কে হচ্ছে। তো সেটাই হলো এখানে পুরো প্রধানের নাম। তারপরে কি আছে দেখুন, আধার কার্ড অনুযায়ী নামটা লিখবেন, কারণ আধার কার্ডে যে বানান লেখা আছে, যে স্পেলিং, প্রধানের নামের বানানটা যেন ওটাই হয়। এই কারণে অনেক সময়তে কি হতে পারে, আপনার ফর্মটা ক্যান্সেল হতে পারে, যেহেতু নামটা ডিফারেন্ট হচ্ছে। জন্ম তারিখ, জন্ম তারিখটা দেবেন যখন, দিন মাস বছর, DDMMYY ফরম্যাটে, YYYY, মানে কি, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর, 4টে ইয়ারে YYYY এই ফরম্যাটে দেবেন। পরিবারের প্রধান এর লিঙ্গ কি, পুরুষ না মহিলা না অন্যান্য, সেটা আপনি এখানে টিক করে দেবেন। পরিবারের প্রধান এর আধার নম্বর, পরিবারের প্রধানের আধার নম্বর আপনি দিয়ে দিচ্ছেন। ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি, ডিজিটাল রেশন কার্ডের পারিবারিক আইডিটা আপনি বের করে নেবেন। যদি ডিজিটাল রেশন কার্ডে পারিবারিক আইডি বের করতে অসুবিধা হয়, আমি আপনাকে সহজে একটু বলে দিচ্ছি। আপনি আপনি গুগলে গিয়ে ওয়েস্ট বেঙ্গল ফুড সার্চ করবেন, তো সেখানে আমাদের ফুডস অ্যান্ড সাপ্লাইয়ের যে ওয়েবসাইটটা ফার্স্টেই আসবে, তো সেখানে ক্লিক করে আপনি আপনার নিচের দিকে চলে আসবেন, স্পেশাল সার্ভিস বলে একদম নিচের দিকে আছে। তো এখানে এসে আপনি দেখবেন যে আপনার ওখানে, আমি একটু আপনাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুডস অ্যান্ড সাপ্লাই, আপনি ওপরে সোজা তুলে নেবেন, একটু সার্চ করে আপনি প্লেন এখানে গিয়ে আপনি সোজা স্পেশাল সার্ভিসে চলে যাবেন। স্পেশাল সার্ভিস, একটু স্ক্রল করবেন, স্পেশাল সার্ভিস, স্পেশাল সার্ভিসের মধ্যে আপনি পাবেন ভেরিফাই রেশন কার্ড। ভেরিফাই রেশন কার্ড আপনি খুললেন, ভেরিফাই রেশন কার্ড খোলার পরে আপনি এখানে দেখবেন রেশন কার্ডের ধরুন আপনি কী দিয়ে সার্চ করতে চাইছেন, আপনার আধার কার্ড দিয়ে আপনি
এখানে আধার কার্ডটা বসাবেন, বসিয়ে এখানে ক্যাপচাটা বসিয়ে দিয়ে সেন্ড ওটিপি করবেন। ওটিপি করলেই আপনাকে ডিটেলস দেখিয়ে দেবে পুরো রেশন কার্ডের। এখান থেকে আপনি ডিটেলসটা পেয়ে যাবেন। তো সেখান থেকে রেশন কার্ড নম্বরটা কপি করে আপনি কি করবেন, এখানে ক্লিক হেয়ার করবেন, ওপরটাতে ক্লিক হেয়ার করে রেশন কার্ডের নম্বরটা যেটা পেলেন সেটা বসিয়ে এখানে আপনি এই ক্যাপচাটা বসিয়ে সার্চ করবেন, সঙ্গে সঙ্গে আপনি আপনার ফ্যামিলি আইডি পেয়ে যাবেন। তো আশা করি যে আমি ফ্যামিলি আইডি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। আপনারা এর আগে অনেক ভিডিও দেখতে পারবেন, এখানে অনেক ভিডিও এটা নিয়ে হয়েছে, তো সেটা দেখেও আপনি এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তো আপনি ফ্যামিলি আইডি পেয়ে গেলেন। এরপরে আমরা নেক্সট পয়েন্টে চলে আসছি। পরিবারের সদস্য, আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা আছে সেটা আপনি লিখে দেবেন। এবার আপনার ঠিকানাটা আপনি ঠিকঠাক করে লিখবেন এখানে, পুরো স্পষ্ট করে। হ্যাঁ, আপনার যোগাযোগ নম্বর মানে ফোন নম্বরটা আপনি এখানে দিলেন। এরপরে কি আছে ডিটেলসটা দেখুন, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার নম্বর, পরিবারের প্রধানের সকল সদস্যের এখানে ডিটেলস। এখানে একটু ভালো করে দেখুন, এখানে বলেছে পরিবারের প্রধান। পরিবারের প্রধান আপনি যাকে লিখেছেন শুধু তার নামটা এখানে লিখবেন। 1 নম্বর মানে হচ্ছে আপনি তারপরে নেক্সট যাকে রাখতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারের কথা বলছে। এখানে কিন্তু প্রধানের নামটা, প্রধানের কিন্তু ডিটেলস এটা নয়। তারপরে যে প্রথম যে ব্যক্তি হচ্ছে, তারপরে ব্যক্তি বা আপনি আপনার যদি আপনি প্রধান হন, যদি কেউ কারোর হাজব্যান্ডকে প্রধান করেন, তার নামটা এখানে লিখলো। তার নিচে এবার এখানে ওয়াইফের নাম হচ্ছে, তার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কি, হাজব্যান্ড, তার আধার নম্বর, এইটা লিখে দিল। আর এখানটায় দেখবেন এখানে হ্যাঁ হ্যাঁ এই যে অপশান রয়েছে, যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তারতে হ্যাঁ টিক করা হবে। তার মানে এখানে যদি আপনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেন, আপনি পরিবারের প্রধান যদি ছেলে হয়, এখানে কিন্তু হ্যাঁটা টিক হবে না। প্রথম যিনি হচ্ছেন মানে যার নামে অ্যাপ্লাইটা করা হচ্ছে, এখানে কিন্তু সেই মহিলা মানে আপনি যদি হন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য, আপনি আপনার তাহলে এখানে নামটা লিখবেন, এখানে টিক করবেন হ্যাঁতে। এখানে আমি বললাম প্রধানের নাম, পরিবারের প্রধান। এখানে কিন্তু যদি আপনি আপনার ওয়াইফের নাম লিখছেন মানে হাজব্যান্ড, এখানে হাজব্যান্ডের নাম, পরিবারের প্রধান, এখানে ওয়াইফ, তো এখানে হ্যাঁটা টিক করা হবে। আশা করি বোঝাতে পারি। তারপরে সদস্য 2, তো সেম সদস্য 2 মানে আপনি যদি আপনার বাচ্চা, নেক্সট বাচ্চার নাম ডিটেলস এগুলো দিতে পারেন, আপনার ছেলে বা মেয়ে। মেয়েও যদি হয় আপনি মেয়ের নাম দিলেন, জন্ম তারিখ দিলেন, তার এগুলো লিঙ্গ এগুলো দিলেন, আধার কার্ড নম্বর দিলেন। তো সে যদি 25 বছরের বেশি হয় তাহলে আপনি তাকেও হাঁ করবেন, কেন এখানে একসঙ্গে অ্যাপ্লাইটা হয়ে যাচ্ছে। তো এরকমভাবে দ্বিতীয়। এবার যদি কারো তৃতীয়, ওখানে কোনো বাড়িতে আরও মহিলা থাকেন, তাহলে এখানে তৃতীয় ক্ষেত্রেও সেটিকে হ্যাঁতে টিক করতে হবে, কিন্তু শুধু হ্যাঁতে টিক হবে না, এইচওএফের পাশেরটায়, হেড অফ দ্য ফ্যামিলির পাশে। হয়ে গেল। এইভাবে সদস্য সংখ্যাগুলো আপনারা ফিল আপ করবেন প্রত্যেকটা। তবে কি পরিবারের প্রধান এবং পরিবারের প্রধানের সকল প্রাপ্তবয়স্ক সবকথা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে আপনার ডিবিটি লিঙ্ক করা অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টের নম্বরই এখানে দিতে হবে। প্রথম কাজ দিতে হবে পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরটা দিতে হবে। অ্যাকাউন্ট নম্বর কি অবশ্যই যেন সেটা ডিবিটি লিঙ্ক করা থাকে তার সঙ্গে। তো ডিবিটি লিঙ্ক এতদিনে আপনারা ভালোভাবেই জেনে গেছেন, ডিবিটি লিঙ্ক চেক করার ব্যাপারটা। আপনি ইউআইডিআই সাইট থেকেও গিয়ে আপনি ডিবিটি লিঙ্ক আধার সিডিং আছে কি না সেটা চেক করে নিতে পারেন। যদি কোনো রকম প্রবলেম হয় আপনারা ডেসক্রিপশন বক্সে লিখবেন, আমি কীরকম যতটা দরকার আপনাদের সাহায্য করা ততটা করে দিতে পারবো। তো এখানে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর লিখলেন, ব্যাঙ্কের নাম প্রথমে লিখছেন, এইচওএফের হেড অফ দ্য ফ্যামিলি, তারপরে ওনার অ্যাকাউন্ট নম্বর লিখলেন আর আইএফএসসি কোডটা লিখলেন। এবার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সদস্যগণকে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন, যার পাশে হ্যাঁতে টিক করা হয়েছিল, তার ব্যাংকের নাম, ব্যাংকের অ্যাকাউন্ট, আইএফএসসি কোড অবশ্যই যেন এটা ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়। এরকম করে যদি আরও সেকেন্ড থার্ড যেরকম সদস্যের অর্ডারটা আপনি প্রথম থেকে চালিয়ে আসছেন, সেই অর্ডারে আপনার যদি কোনো কন্যা সন্তান থাকে, তার যদি 25 বছরের উপর বয়স হয়, সেও কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য। তো তখন তার ক্ষেত্রে আপনি সেম আবার দ্বিতীয় নম্বরও তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি আপনার কোনো সন্তান হলে ফিল আপ করলেন এবং তাতে অবশ্যই ডিবিটি লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট দেবেন। তো
তো এরকমভাবে 3, 4, 5 যাদের বাড়িতে যতগুলো সদস্য আছে সেই সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যা আছে সেগুলো প্রদান করতে হবে। অবশ্যই সেটা ডিবিটি লিঙ্ক করা ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবার আমি চলে আসছি এপিক HOF এর সকল প্রাপ্তবয়স্ক সদস্য ভোটার তালিকার অংশ এবং নম্বর সহ। এপিক নম্বর আপনি আপনার ভোটার কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দেবেন ভোটার আইডি কার্ড থেকে। বিধানসভা ক্ষেত্র অংশ, তো আপনার কোন বিধানসভা ক্ষেত্র আপনি সেটা এখানে বসাবেন। সেটা কোথা থেকে পাবেন? আপনি আপনার বিধানসভা ক্ষেত্র আপনি ওই লাস্ট আপনাকে দেখবেন আমাদের যে এবার SIR হলো, তো SIRের সময়তে আপনার বাড়িতে যে স্লিপটা দিয়ে যাওয়া হয়েছিল সেই স্লিপই আপনি বিধানসভা ক্ষেত্র পেয়ে যাবেন এবং তার উপরে অংশও পেয়ে যাবেন। এরকমভাবে হেড অফ দ্য ফ্যামিলি ফার্স্ট সেম, তারপরে হচ্ছে প্রথম, মানে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য প্রথম ভদ্রমহিলা অ্যাপ্লাই করছেন, ওনার মেয়ে যদি থাকে তার, এরকমভাবে প্রত্যেকেরই সেম বিধানসভা ক্ষেত্র এবং অংশটা লিখতে হবে। ঠিক আছে, এবার আপনারা ফিল আপ করার পর নেক্সট আপনারা কোথায় চলে আসছেন। এবার আপনারা কোনো যদি কেউ এইখানে অসংরক্ষিত, আর্থিকভাবে দুর্বল, তপশিলি জাতি, SC ST OBC এগুলোর মধ্যে থাকেন তাহলে তার পাশে টিক করবেন, নাহলে অসংরক্ষিত টিক করুন। এইভাবে হয়ে গেল। নেক্সট, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে? যদি হ্যাঁ হয়, হ্যাঁ, এখন সবাইকারই আশা করা যায় ডিজিটাল রেশন কার্ড আছে। ডিজিটাল রেশন কার্ড বলতে আপনার ওপরে বারকোড সাজানো থাকবে, ডিজিটাল তাকে বলছে, সাদা। তো এই ডিজিটাল রেশন কার্ড হলে হ্যাঁ লিখবেন এবং কার্ডের ধরনটা আপনি লিখে দেবেন। কার্ডের ধরন দেখবেন আপনার কার্ডের ওপরেই লেখা থাকবে AY না PHY, SPHY, RK-S1 RK-SY2, ভর্তুকিহীন কোনটা, তো সেটা আপনি মেনশন করে দেবেন এখানে, সেই পাশে টিক করে দেবেন। পরিবারের রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছেন না আপনি যদি রেশন তোলেন তাহলে ইয়েস করে দেবেন। বাড়ির ধরন, আপনার বাড়িতে কি 3টে বা তার বেশি পাকা ঘর আছে? যদি থাকে পাকা ঘর, মানে 3টে পাকা ঘর যদি থাকে তারপরে ইয়েস করবেন, 3টে বা তার বেশি, না হলে না করবেন। পরিবারের জমির মালিকানা, এবার আপনার পরিবারে বাড়ি ছাড়াও যদি জমি থাকে, তো এরকম জমি অনেকেরই থাকে, তো সেই জমি যদি থাকে তাহলে ইয়েস করবেন। এবং যদি ইয়েস করা হয় তাহলে আপনি ডান দিকে একটু তাকিয়ে দেখবেন আপনাকে কি কি নথিগুলো রেডি রাখতে হবে। যদি দরকার লাগে তাহলে এই নথি সাবমিট করতে হবে। যেমন হচ্ছে আপনার ধরুন রেজিস্ট্রেশনের নথি, মিউটেশনের কপি, হ্যাঁ, এবং ROR হলফ নম্বর, তারিখ সহ সর্বশেষ জমির রেকর্ডের কপি। রেজিস্ট্রেশনের নথি, সর্বশেষ ROR জমির নথি। এটা হচ্ছে যদি আপনাকে যখন বলছে আপনার পরিবারে মোট জমির সদস্য সংখ্যা কত, সেটা আপনাকে শতকে একটু বের করে নিতে হবে, কত শতকে হচ্ছে সেটা এখানে লিখতে হবে। মোট টোটাল আপনার ফ্যামিলিতে টোটাল জমির সংখ্যা হয়ে গেল। এবার আপনাকে আরেকটা জিনিস বলছে, যদি আপনার বাড়িতে 4 চাকা গাড়ি থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, আদারওয়াইজ আপনার না করে দেবেন। পরিবারের এবার সদস্য বিমা, যদি ধরুন আপনার মেডিক্লেম থাকে, স্বাস্থ্য বিমা, তো সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করবেন, আদারওয়াইজ না করবেন। যদি থাকে সেটা আপনি এখানে নিজেই দেখতেই পাচ্ছেন HOF-এর যে সরকারি না বেসরকারি বিমার কত টাকা অঙ্ক, মানে কত টাকার সামাসিয়র কত আছে, 5 লাখের আছে, 10 লাখের আছে, কত আছে সেটা লিখে দেবেন। এবং প্রিমিয়ামের বিবরণটা আপনি দিয়ে দিচ্ছেন কত টাকা করে আপনি তার জন্য প্রতি মাসে বা বছরে বা কোয়ার্টারলি হাফ ইয়ারলি প্রিমিয়াম দেন। এরমভাবে প্রথম সদস্য HOF-এর, সদস্য 1-এর, তো এইভাবে প্রতিটা সদস্যের, সদস্য 1-এর, সদস্য 2-এর যদি থাকে যা, আপনারা সেটা মেনশন করে দেবেন। এবার হচ্ছে আপনাদের কোনো সদস্য বাড়িতে আয়কর দেন না আপনি যে ফ্যামিলি দেখাচ্ছেন সেই ফ্যামিলির মধ্যে আপনার হাজব্যান্ড বা আপনি নিজে যদি আয়কর দেন তাহলে হ্যাঁ করবেন, নাহলে না করবেন। আয়কর দেওয়া মানে যে ট্যাক্স রিটার্ন করা হয় বছরের শেষে গিয়ে, তাতে আপনি আয়কর মানে আপনার ইনকামটা যদি আয়ের মানে ইনকাম যদি ট্যাক্সেবল হয় তাহলেই আপনি এখানে ইউজ করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড, এবার আপনার যদি প্যান কার্ড থাকে আপনি হ্যাঁ টিক করলেন,
এখানে সদস্যের নাম, প্যান কার্ড নম্বর, সদস্য 1 2 সেমভাবে এরমভাবে ফিল আপ করে দেবেন পরস্পর পরস্পর। এরপরে আসছি আমরা হচ্ছে পরিবারের কর্মসংস্থানের ধরন। পরিবারের প্রধান উনি কি সরকারি চাকরি করেন না বেসরকারি কাজ করেন, কোনো সংগঠিত ক্ষেত্রে সংযুক্ত, কোনো ব্যবসায়ী কিনা, আংশিক সময়ে কর্মরত মানে পার্ট টাইম কোনো কেউ কাজ করেন কিনা, এগুলো একটু দেখে নেবেন আপনি। কারিগরি শিক্ষা, কৃষি শিল্পের সঙ্গে জড়িয়ে আছে কিনা, পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য। তো হেড অফ দ্য ফ্যামিলির প্রথম জানতে চাইছে হেড অফ দ্য ফ্যামিলি কোনটার মধ্যে পড়ছে। তারপরে সদস্য 1, সদস্য 2, এইভাবে করবেন। যারা যে ক্যাটাগরির মধ্যে পড়ছে সেই ক্যাটাগরিতে টিক করা। তো এবার আসছি পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যদের সংখ্যা, পরিবারে অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা। তো এখানে শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা বলতে আপনার পরিবারে যাদের অক্ষর জ্ঞান আছে তারাই শিক্ষিত, ঠিক আছে? তো সেরকম সংখ্যা আপনি লিখবেন এখানে। পরিবারের প্রধানকে শিক্ষিত না অশিক্ষিত টিক মারবেন, তার শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ যোগ্যতাটা আপনি পাশে লিখে দেবেন। তো সেরকমভাবে যিনি অন্নপূর্ণার জন্য অ্যাপ্লাই করছেন, সদস্য 1 প্রথম, তিনি শিক্ষিত অশিক্ষিত তার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা লিখে দিলেন। এরকমভাবে 2 সবাইকারই করে দিলেন। এরপরে আসছি কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ যেমন মন্ত্রী, সাংসদ, বিধায়ক, পৌর, স্থানীয় সংস্থা বা পঞ্চায়েত সংস্থার প্রাক্তন বর্তমান ধারক কিনা, ঠিক আছে? কারোর যদি থাকে তাহলে আপনি তাকে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। এটার জন্য কিন্তু আপনাকে প্রয়োজনীয় নথি কাছে রাখতে হবে, দরকার হলে জমা করতে হবে। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, আপনার বাড়িতে কেউ আছেন যিনি সরকারি পেনশনভোগী কিনা, আপনি আপনার যে ফ্যামিলি আপনি অ্যাপ্লাই করেছেন তাতে যদি এলিজিবল হয়, যদি পেনশনভোগী হয় তাদের মধ্যে কেউ, তাহলে আপনি ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। যদি আপনি ইয়েস করেন তাহলে পেনশনের স্লিপ এর সঙ্গে সংযুক্ত করে দিতে হবে। কোনো সদস্য কি জিএসটি, হ্যাঁ জিএসটির অধীনে নিবন্ধিত আছেন, জিএসটি দেন, তাহলে হ্যাঁ করবেন, আদারওয়াইজ না। যদি হয় তাহলে জিএসটি এর নম্বরটা আপনাকে এখানে বসাতে হবে। পরিবারের মোট বার্ষিক কত টাকা আয়, একটা আয় আপনাকে পরিবারের হিসাব করে এখানে বছরে কত টাকা আয় হচ্ছে পরিবারে সেটা বসিয়ে দিতে হবে। বছরে আপনার পরিবার কত টাকা টোটাল ইনকাম করছে। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে সম্পূর্ণ সিএএতে আবেদন বর্তমান অবস্থা যদি থাকে। এবার এটা আপনার ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলেই করবেন, আদারওয়াইজ আপনার করার দরকার নেই। তো সিএতে আপনার যদি আপনি যদি আপনার অ্যাপিল না করে থাকেন বা সিএ, তাহলে আপনি এখানে স্টেট প্রযোজ্য নয় তো টিক মেরে বেরিয়ে যাবেন, আর এদিকে দেখার দরকারই নেই। তো এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আপনার ওই নাগরিকত্ব প্রমাণের যদি প্রযোজ্য মানে আপনি যদি আপনি যদি ভারতীয় নাগরিক হন তাহলে এটার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কোনো কিছু দেখার দরকার নেই, প্রযোজ্য নয়, ঠিক আছে? তো এরপরে আপনাদের দেখুন, যদি আপনারা যে ওই কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, হ্যাঁ এআরডি, শিল্পী ক্রেডিট কার্ড, যারা ওই আর্টিস্ট আর কি তাদের, মৎস্যজীবী ক্রেডিট কার্ড যারা মাছ ব্যবসার সঙ্গে জড়িত তারা কোনো রকমভাবে যদি লোন ফোন নিয়ে থাকেন, শিক্ষার্থী ক্রেডিট কার্ড এগুলো যদি থাকে, তো সেক্ষেত্রে তার নম্বর, আইডি নম্বর এবং ইস্যু ডেট এগুলো সব প্রদান করতে হবে এইচওএফের ক্ষেত্রে, বাদবাকি সদস্যদের ক্ষেত্রে। তো সেমভাবে এরপরে চলে আসছি আমরা এসআইআর দিয়ে 2026 আমাদের কিছুদিন আগে হলো। যে আপনার ক্ষেত্রে যদি এসআইআরে আপনার নামটা এখনও ট্রাইব্যুনালে আপনি যদি এখনও নাম না ওঠে কোনো কারণে পেন্ডিং হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনি প্রযোজ্য, আদারওয়াইজ আপনার এটা প্রযোজ্য নয়। যদিও আপনি থাকেন তাহলে আপনি সেক্ষেত্রে আপনি লিখবেন যে মামলাটি এই যা হয়ে থাকে তার মামলার বিবরণ আপনি হ্যাঁ করবেন, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেটা আপনি দেখে করবেন। এরপরে আপনি চলে আসছি, সেটা হচ্ছে বিদ্যালয়ের অধ্যয়নরত পরিবারের সকল শিশুর বিবরণ। তো আপনার বাড়িতে যদি বাচ্চা কাচ্চা থাকে তো সেই বাচ্চা সদস্য মানে প্রথম সেটা সদস্য কতগুলো আছে সংখ্যা, সেটা বাচ্চার সংখ্যা লিখলেন, এবং প্রথম শিশুর নাম, বিদ্যালয় কোথায় পড়ে, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, হ্যাঁ। এবার হচ্ছে আপনার ওই
ধরনটা বলতে আপনার কি সরকারি মাধ্যমিক স্কুলে পড়ে, সরকারি স্পন্সার্ড স্কুল, না বেসরকারি বিদ্যালয়ে পড়ে, না শিক্ষিত কোনো মাদ্রাসা, অন্যান্য মাদ্রাসা বা অন্যান্য, যদি যা হয় সেটা আপনি সেটা ঠিক করবেন। সেরকম যদি সেকেন্ড বাচ্চা হয় তাহলে তার ক্ষেত্রেও তাই করবেন আপনি, এইভাবে এটা ফিল আপ করা হবে। এটা শুধু বাচ্চাদের ক্ষেত্রে। তো এরপরে আমরা আসবো শিশুদের টিকাকরণ বর্তমান অবস্থা। তো শিশুদের টিকাকরণ দেখুন, এখানে আপনি সেম শিশুদের কথা আগেরটা বলা হচ্ছে, এটাও তাই বলা হচ্ছে, শিশু সদস্য 1 যদি আপনার তাদের বাচ্চাদের ভ্যাকসিনেশন বা টিকাকরণ শুরু হয় এবং সম্পূর্ণ হয়ে গেছে, 16 বছর বয়স যদি হয় তা সম্পূর্ণ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনি এখানে টিক করে দিলেন। টিকাকরণ কোনো কারণে করা হয়নি, সেখানেও আপনি টিক করবেন, সেখান থেকে সরকার থেকে ব্যবস্থা নেবে যাতে তাদের টিকাকরণ ঠিকঠাকভাবে করানো যায়, সরকার সেটা ইনিশিয়েটিভ নেবে, সেই জন্যই এটা জানতে চাওয়া হয়েছে। এবং আপনি সরকারি জায়গা থেকে যদি করে থাকেন, তার আপনার কাছে যে কোনো কার্ড যদি থাকে সরকারি নথি, সেই কার্ডটা রেখে দেবেন, এখানে দরকার হলে এটা সাবমিট করতে হতে পারে। তো সেরকম 1, 2, 3 সব বাচ্চার ক্ষেত্রেই সেম জিনিস হবে এটা। এরপরে কি আছে, এরপরে আপনি যদি সরকারি কোনো প্রকল্পের আওতা থেকে আগে সুবিধা পেয়ে থাকতেন, ডিবিডির মাধ্যমে আপনার কাছে পয়সা আসতো বা সরকারি সুবিধা পেতেন, তো সেক্ষেত্রে আপনি সেটাতে প্রধান যদি পেয়ে থাকতো তাহলে প্রধান হ্যাঁ করবেন, যদি প্রধান কোনো সরকারি প্রকল্পে ডিবিডি থেকে কোনো সুবিধা না পেতো তাহলে না করবেন। যদি কোনো প্রকল্পের নাম আপনার সেই প্রকল্প থেকে পান তাহলে সেই প্রকল্পের নাম ওখানে উল্লেখ করতে বলা হয়েছে। এরপরে যে জিনিসটা আসছে ওটা তো গেল প্রকল্পের ব্যাপার, যারা কোনো প্রকল্প থেকে যদি ডিবিডির মাধ্যমে পয়সা পেয়ে থাকেন। এবার আপনি চাইছেন না, আপনি এই প্রকল্প থেকে যে পয়সা পেতেন এখন আর আপনি চাইছেন না, প্রত্যাহার করতে চান, তাহলে সেই প্রকল্পের নাম, এটা ইউসিএফের ক্ষেত্রে প্রথমটা, কোন কোন প্রকল্পের নাম লিখবেন, হ্যাঁ হ্যাঁ করে সেটা প্রত্যাহারের জন্য টিক করে দিলেন। সেরকমভাবে যিনি প্রথম ফ্যামিলি মেম্বার বা যিনি প্রথম যাকে আমরা মানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই প্রাপকের নাম তিনি যদি না চান তাহলে ওখানেও তিনি হ্যাঁ করে দেবেন। এইভাবে যদি না চান, মানে আমি সুবিধাটা চাইছেন না, সেক্ষেত্রে প্রত্যাহার করছেন আপনি, সেক্ষেত্রে আদারওয়াইজ এখানে কিছু করার দরকারই নেই, ঠিক আছে। আর যদি পেয়ে থাকেন তাহলে এখানে কি 1 নম্বরে টিক, হ্যাঁ আমি এই প্রকল্প থেকে ডিবিডির মাধ্যমে পয়সা পেয়েছি, প্রকল্পের নাম। যদি আপনি না চান, এটা আমি বারে বারে বলে দিচ্ছি, এটা কিন্তু প্রত্যাহার করতে চাইছেন আপনি, আর এই সুযোগ ফেসিলিটি নেবেন না, এখান থেকে আপনি কোনো রকম আর সুবিধা নেবেন না, তাই আপনি প্রত্যাহার করতে চাইছেন সেই প্রকল্পের নাম, হ্যাঁ সেটা কিন্তু আপনারা বুঝে সুঝে করবেন। মানে যেমন এরকম তো অনেকে হয় যে আগে মহিলারা লক্ষ্মী ভাণ্ডার পেতেন, তো সে কী প্রকল্প পেতেন, সেরকম প্রকল্পের নাম আপনাকে কিষাণ সম্মান নিধি, হেয়ার অফ দ্য ফ্যামিলি যদি পান, সেই প্রকল্পের নাম তখন সেখানে লেখা হচ্ছে। আর যদি এই প্রসব প্রকল্প থেকে কেউ চাইছে আমি আর পয়সা নেবো না, এরকম প্রকল্প সরকারি থেকে, তখন সে এখানে লিখবে যে এই প্রকল্প থেকে আমি আর সরকার পয়সা নিতে চাইছি না, এই প্রকল্প আমি আর চাইছি না, সেক্ষেত্রে হ্যাঁ এখানে একদম ফর্মের লাস্ট পার্টে আমি চলে এসেছি। দেখুন এখানে আপনার সম্মতি ঘোষণা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে, আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি যে উপরের তথ্য আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো মিথ্যা প্রমাণিত হলে আমাকে সামাজিক সুরক্ষা, বললাম যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করছেন সে তার সই, কিন্তু মানে হেড অফ দ্য ফ্যামিলির নয়, এখানে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করছেন তার হবে এখানে সিগনেচার, আর একটা এই যে সম্মতি প্রকাশ এখানে টিক মেরে দেবেন, দিয়ে উনি সাইন করবেন অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। নিচের পার্টটা সম্পূর্ণ হচ্ছে সরকারি আধিকারিকদের জন্য, এখানে আপনাদের কিছু নেই, এই পার্টটাতে এখানে আপনাদের কিছু ফিল আপ করার দরকার নেই। তো ভিডিওটি বড় হয়ে গেল, তো যে আপনাদের যদি ভালো লাগে, আরও যদি কোনো ইনফরমেশনের দরকার হয় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে আপনার ভিডিওটা, তাহলে আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, এখানে আমার ভিডিওটা আজকে শেষ করছি।